এই নির্বাচন নানান রকম কারণেই ভিন্ন। একদিকে প্রতীকের যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, গণভোটের জায়গাটা আছে। গণভোটটা একটুখানি আপনার কাছে আমি জিজ্ঞেস করি যে এই সরকারের উপদেষ্টারা, বিশেষ করে প্রধান উপদেষ্টাও গণভোটের হায়ের পক্ষে, তিনি জনগণকে নানানভাবে প্রচারণাও চালা হচ্ছে সরকারের জায়গা থেকে। আপনার মনে হয় কিনা রাজনৈতিক দলগুলো কি আসলে গণভোট নিয়ে খুব বেশি সচেষ্ট কিনা, নাকি প্রতীকের জায়গাতেই আছে? কারণ হচ্ছে যে এই সরকারের বেশ কিছু উপদেষ্টা এমন কথাও বলেছেন, গণভোটে না দেওয়া মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো। কেউ কেউ বলেছেন, আমি উপদেষ্টাদের কথা বলছি না, মাঠ পর্যায়ের কেউ কেউ বলেছেন যে না ভোটের পক্ষে দেওয়া মানে এই দেশের থাকার অধিকারই তার নাই, এরকম কথাও বলেছেন কোনো কোনো ছাত্রনেতা। আপনি তাহলে হা না ভোটের অপশনটা আসলে কি কারণে রাখলেন? যে কোনো কারণে এই ভোটটা করতে হলো, এই জায়গায় আসা হইলো, আমরা পাশ যেহেতু করতে পারি নাই, এখন আপনি সমস্ত দায় জনগণের উপর দিয়ে দিলেন, যে জনগণের পক্ষে গেলেই। আমি প্রশ্নটা বুঝেছি। দেখেন, ব্যাপারটা প্রথমত এমন না। আমরা গণভোটকে যে প্রক্রিয়ায় দেখছি, যে লেন্সে দেখছি, গণভোটের পারপাস এরকম না আসলে। আপনি ঐতিহাসিকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটকে যদি দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ঐতিহাসিকভাবে যদি গণভোট দেখেন, জিয়াউর রহমান কি করেছিলেন? জিয়াউর রহমান, আপনি টার্নিংটা খেয়াল করে দেখেন, বাকশাল থেকে জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা কিন্তু, এবং বাংলাদেশকে একটা বাংলাদেশের স্বাধীনতার পর স্বাধীনতার যে অ্যাকচুয়াল ফিলোসফি, অ্যাকচুয়াল যে স্বাদ, সেটা পাওয়া শুরু করছে কিন্তু শিপা বিপ্লবের পর, জিয়াউর রহমানের হাত ধরে। কারণ আমরা ৭২-এর পর থেকে আমরা দেখলাম বাকশাল। তো দেখেন, জিয়াউর রহমানের একেবারে গো অ্যান্ড ডু অ্যান্ড সার্চ, জিয়াউর রহমান তার হা ভোটের পক্ষে সরাসরি জনগণের ম্যান্ডেট চেয়েছে, সরাসরি। এবং এটা তো বাংলাদেশের এক্সাম্পল দিলাম, দ্য বেস্ট গণভোটের এক্সাম্পল আমি আপনাকে দিলাম, যেটাতে ইটস মোর ওভার 95% টাউন ওভার ছিল। এটা একটা বেস্ট এক্সাম্পল আমি আপনাকে দিলাম। তারপরে আরও দুটো ছিল, সেটা নিয়ে আমি আর বিতর্ক না করি। এবার আপনি ইন্টারন্যাশনালি সব জায়গায় যান। ব্রেক্সিট যখন হলো, ব্রেক্সিটে গভর্নমেন্ট কত টাকা ইনভেস্ট করেছিল ব্রেক্সিটের হায়ের পক্ষে? দেখেন, গো অ্যান্ড ডু অ্যান্ড সার্চ। এটা বুঝতে হবে যেটা একটা, ইটস নট অনলি আ পলিটিক্যাল এজেন্সি, ইটস নট অনলি আ পলিটিক্যাল টক, এটা একটা রাষ্ট্রকল্পের উপর আপনি সাধারণ মানুষের মতামত চাচ্ছেন। এবং আমি একটু শেষ করি, সহজ করে বলি, আমি একদম সহজ করে, ভিন্ন মতকে কি স্বৈরাচার বলতে পারেন? পারতেছি না। আমি জনগণকে কি ডাইরেক্টলি আপনি বলতে পারেন? আমি ভিন্ন মতকে স্বৈরাচার বলতেছিও না। এটা যিনি বলছেন, এটা তার জবাবদিহিতা, তিনি তার মতন করে বলবেন। বাট দি থিং, দেখেন, আমি আপনাকে খুব সহজ করে বলি, জি, আমি ভিন্ন মতকে বলবো না স্বৈরাচার, কিন্তু এমন কোন ভিন্ন মত, এখন আমি আপনাকে বলি এক্সট্রিমিস্ট কি, তাহলে ভিন্ন মত, এক্সট্রিমিজম কি ভিন্ন মত? ওটাকে কি আপনি ভিন্ন মতের ফ্রেমে নিয়ে আপনাকে বলতে পারেন যে আই অ্যাপ্রিশিয়েট ইউ ক্যান নট। আমি যখন দেখি এই সংবিধানকে ব্যবহার করে 16 বছর, দি ভেরি রিসেন্ট এক্সপেরিয়েন্স দ্যাট উই ডিড, 16 বছর এই কনস্টিটিউশনকে দোহাই দিয়ে যারা করেছে তারা তো বিতাড়িত হয়েছে। আমাকে একটু শেষ করতে দিন। এখন সাধারণ মানুষ, আই গট ইউর পয়েন্ট, আমি জাস্ট ওই জায়গাটাতেই নিচ্ছি, একটু বলতে দিলে আমি পুরোটা শেষ করতে পারবো আর কি। আপনার প্রশ্নটাও নিব আমি। 16 বছর আমাদের কাছে তাজা এক্সপেরিয়েন্স। এখন আমি আপনাকে প্রশ্ন করি, ধরেন হাসিনা তার গড়তুমে দিয়ে স্বৈরাচারিতা করেছে, এটা তো একটা গড়পর্তা কথা, কিন্তু আসলে কি তাই করেছে? সে কনস্টিটিউশনকে ব্যবহার করে নাই, সে কি আইন বিভাগকে ব্যবহার করে নাই? তাহলে প্রসেস কি ছিল? কাগজপত্র তো তার ছিল, তার স্বৈরাচারী হওয়ার দলিল তো ছিল না? সে সারাদিন বিএনপিকে সংবিধান দেখাইতো, বিএনপিকে দেখলেই বলতো সংবিধান সংবিধান, জামাতকে দেখলেই বলতো সংবিধান সংবিধান, ভাই সংবিধানের নিয়ম রক্ষার নির্বাচন, বলতো না? তাহলে আপনাকে এই মেসেজটা দিতে হবে। আমি খুব স্পষ্ট করে এই মেসেজটাই আমাদের জনগণকে দিতে চাই যে দেখেন, আমরা ওই পথটা বন্ধ করতে চাই, আমরা ওই পথটাই বন্ধ করতে চাই। সংবিধানে যে জটিলতাগুলো তৈরি করার মাধ্যমে হাসিনা স্বৈরাচার হচ্ছে, এই সংবিধানটাই আমরা চাই না। আর সংবিধান পরিবর্তন করা বা সংবিধানকে আপনি কাটাছিড়া করার দি অনলি প্রসেস ইজ রেফারেন্ডাম, অনলি প্রসেস ইজ রেফারেন্ডাম। এবং এটা প্রসেস তো ভেরি ক্লিয়ার, আপনি রেফারেন্ডামে গণভোট ইয়েস নো হবে। এবং আপনার চতুর্থ তফসিল নিয়ে যে আলাপটা আছে, ইতিমধ্যে সালাউদ্দিন ভাইয়ের আপনি ডিবেটটা শুনে দেখেন, যেটা তিনি আপনার সংসদ কমিশনের মধ্যে গিয়ে বসেছেন। আমরা বলেছি, আপনি বলতে পারেন যে দেখেন, এই রেফারেন্ডামের তো প্রসেস সংবিধান থেকে উজ্জ্ব করা হয়েছে, সেখানেও যুক্তি আছে, সেখানেও উত্তর আছে। বদিউল আলম মজুমদার স্যারের রিট আছে 2024 সালের পরে, গণঅভ্যুত্থানের পরে করা। এখন যেহেতু রিট, এটা আপনি তো সংবিধান, আমাদের সংবিধানের গাইডেন্স কি, গাইড কে করে? সর্বোচ্চ আদালত। কাজেই দেখেন, আপনাকে প্রসেস তো মেনটেন করতে হবে। আমরা তো পুরো প্রসেস বলে দিচ্ছি, আমরা মিন্স গভর্নমেন্ট বলে দিচ্ছি, এবং আমরা ওটার পার্ট। গভর্নমেন্ট কি বলেছে? গভর্নমেন্ট বলেছে রেফারেন্ডাম হবে, এই রেফারেন্ডামের পর ডুয়েল ম্যান্ডেট পাওয়ার যাবে,
যারা মেম্বার অফ দি পার্লামেন্ট হবেন এবং তাদেরকে একটা কনস্টিটিউন্ট পাওয়ার দেওয়া হবে, একটা গাঠনিক পাওয়ার দেওয়া হবে, দে উইল অ্যাপ্রুভ দিস রেফারেন্ডাম আফটার দ্যাট। কাজেই প্রসেসটা ক্লিয়ার। আমি জাস্ট একটু আরেকটা ছোট্ট এক্সাম্পল আপনি ইরানের বিপ্লবের দিকে তাকান। ইরান যখন বিপ্লব সংগঠিত হলো, ইরানের বিপ্লবটাতে 3টা রেফারেন্ডাম হয়েছে পরপর, এবং রাষ্ট্র এই রেফারেন্ডামকে দায়িত্ব নিয়ে জিতিয়েছে। কাজেই রেফারেন্ডামে কোনো প্রবলেম নেই, পৃথিবীর যে কোনো দেশের যদিও ইনক্লুশনটা ভিন্ন রকম প্রেক্ষাপটে, দ্যাটস আ ডিফারেন্ট কেস, আমাদের মানে ডিফারেন্ট কেস, কোনো সমস্যা নাই। আপনি পৃথিবীর যে কোনো দেশের রেফারেন্ডামের দিকে তাকান, এটা সর্বোচ্চ অভিভাবক পুরো রাষ্ট্র, এটা ইউনূস সাহেবের ব্যক্তিগত রেফারেন্ডাম না, কিন্তু আপনাকে বুঝতে হবে এটা আপনার রেফারেন্ডাম। কাজেই আমরা কি বলছি, আমরা বলছি যে দেখেন ভাই, আপনার এখানে একটা বিরাট গর্ত খোঁড়া করা আছে। আমার যদি হয় শেষ লাইনটা আমি বলি ভাই, পরিপূর্ণভাবে বুঝতে হবে। আপনি বুঝতেছেন? তাস ইন্ডিয়া আপনি যেভাবে বুঝেন, একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষ একইভাবে তো বুঝে না। এখানে আপনার উত্তরটা আছে। আমি জাস্ট মানে আপনার এবার আপনার প্রশ্নটা বিরতি নিয়ে আসি, জাস্ট লাস্ট লাইনটা বলে দেই। আপনি যে জায়গাটাতে প্রশ্ন করেছেন, এটার উত্তরটা হচ্ছে সেই জায়গাটাতে, যে এই জায়গাটাতে পলিটিক্যাল এজেন্সিদের ইনক্লুশন লাগে। ইনক্লুশন লাগে, এটা হচ্ছে কিনা এই জায়গাটা নিয়ে ডিবেট আছে।